আজকে আমরা তোমাদের জড়বিজ্ঞানের আরেকটা বিষয় সম্বন্ধে আলোচনা করব। আমাদের আজকের পাঠ বল ও চাপ। তোমরা দেখো আমার কাছে একটা গাড়ি রয়েছে। এই গাড়িটাতে স্থির অবস্থায় রয়েছে। এর অবস্থার পরিবর্তন করতে গেলে আমাদের কিছু একটা প্রয়োগ করতে হবে। কি প্রয়োগ করতে হবে দেখি। আমরা এই গাড়িটাকে একটা ছোট্ট টোকা দিতেই গাড়িটা কিছুটা এগিয়ে গেল। এই যা প্রয়োগ করলাম এটাকে বলা হয় বল, যা তোমরা এর আগের ক্লাসেই পড়েছ। এখন বল সম্বন্ধেই আমাদের আজকের চ্যাপ্টারটা। প্রথমে আমরা ওটাকে গতিশীল করছিলাম একটা অভিমুখে। এবারে যদি অন্য অভিমুখে গতিশীল করতে চাই তাহলে আমাদের একটা কিছু প্রয়োগ করতে হবে, যাকে কিনা বল বলা হচ্ছে। অভিমুখের পরিবর্তন ঘটাতে যা লাগলো সেটা হলো বল। কোনো বস্তুকে চলছিল আরও তাকে গতিশীল, তার গতিবেগ বাড়ানোর জন্য বা তার গতিবেগকে মন্থর করার জন্য আমাদের বল প্রয়োজন হয়। যেমন এটাকে থামাতেও আমাদের কিন্তু বল প্রয়োজন হবে। এটাকে থামাতে আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে বল কতগুলো কাজ করতে পারে, কতগুলো ঘটনা ঘটাতে পারে। কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে, কোনো গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করতে পারে, কোনো গতিকে আরো দ্রুত বা মন্থর করতে পারে। শেষ কথা হলো কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করতে পারে। যেমন আমার কাছে রয়েছে এই স্প্রিংটা। এই স্প্রিংটার আকৃতির পরিবর্তন করতে চাইলেও আমাদের একটা বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হবে, যা কিনা বল, যেটা আমরা আগেই পড়েছি। বল প্রয়োগ করলাম, আকৃতির পরিবর্তন হলো, আবার বল ছেড়ে দিলাম, আকৃতির পরিবর্তন আবার নিজের জায়গায় ফিরে এলো। তাহলে আকার আকৃতির পরিবর্তন করতে চাইলেও কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হয়। এই বল সম্বন্ধে আমরা আগেই পড়েছি নিউটনের গতিসূত্রে, যেখানে বলা হয়েছে বল হলো গতির সৃষ্টি ও দিক পরিবর্তনের কারণ, অর্থাৎ প্রথম সূত্র। ২ নম্বর সূত্র, বল যত জোরালো বস্তুর প্রতি সেকেন্ডে বেগের পরিবর্তন মানে ত্বরণ তত বেশি। ৩ নম্বর সূত্রতে বলা হয়েছে কোনো বস্তুতে বল অর্থাৎ ক্রিয়া প্রযুক্ত হলে বস্তুও উল্টো দিকে সমমানের বল অর্থাৎ প্রতিক্রিয়া প্রয়োগ করে। এটা আমরা আগেই পড়েছি। আজকে আমরা এই যে ৩ নম্বর সূত্র যেটা রয়েছে সেটা দিয়ে বল পরিমাপ করার একটু চেষ্টা করব। বল পরিমাপে সাধারণত আমরা দ্বিতীয় সূত্র থেকে যেটা পেয়েছি সেটা হলো বল সমান বস্তুর ভর গুণিত বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। এফ সমান এম গুণিত এ। এখানে এম এবং এ এর মান বসিয়ে আমরা এফ অর্থাৎ প্রযুক্ত বলটা বার করতে পারি। আমরা একটা পরীক্ষা দেখে নিই। একটা যদি কামান থাকে, সেই কামানটার ভিতরে একটা গোলা থাকবে, যে গোলাটাকে আমি সবেগে বের করে দিতে চাইবো এই দিকে। তাহলে প্রতিক্রিয়া বলস্বরূপ উল্টো দিকে একটা বল প্রযুক্ত হবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। আমি এই ব্যবস্থাটা করার জন্য একটা ছোট্ট গাড়ি তৈরি করেছি। গাড়িটা কেমন না, এই রকম খেলনা গাড়িরই উপরের অংশটাকে খুলে দিয়ে সেখানে একটা ছোট্ট কৌটো লাগিয়ে দিয়েছি। এই কৌটোর ভেতরে আমি একটু জল দেব। ট্রে
এবার যদি কোনো কারণে এই বোতলের মধ্যে আমি উচ্চ চাপ তৈরি করতে পারি, তাহলে এর পেছনের অংশ ওই কামানের গোলার মতো চলে যাবে এবং বাকি অংশটা যদি কোনো প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয় তাহলে উল্টো দিকে যাওয়ার কথা। দেখি কি ঘটনা ঘটে। অর্থাৎ কিনা এখানে একটা ঘটনা ঘটলো যে আমরা যেটা পড়েছিলাম যে প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। এখন আমরা কোনো একটা বস্তুর ক্ষেত্রে তার ত্বরণের মান অর্থাৎ এর মান পরিমাপ করে এবং ওই বস্তুটার ভর অর্থাৎ গোলার দিকটাই যদি ধরি, তার ভর পরিমাপ করে আমরা কিন্তু কত বল প্রযুক্ত হয়েছে সেই মানটা নির্ণয় করতে পারবো। সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হলো এইখানে। যদি একটি বস্তু আমার হাতের উপরে থাকে, তাহলে এক্ষেত্রে একটা বল প্রযুক্ত হচ্ছে, যে বলটা হচ্ছে সোজাসুজি পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ যাকে আমরা ওজন বলে জানি। কিন্তু এর জন্য এতে কোনো ত্বরণ বাইরে থেকে আমরা বুঝতে পাচ্ছি না। কারণ কি? একটা প্রতিক্রিয়া বল আমার হাতের তালু সোজাসুজি ওর উপরে প্রয়োগ করে রেখেছে। এক্ষেত্রে আমরা কিভাবে এই বলটাকে মানটাকে পরিমাপ করব? এফ সমান এম ইন্টু এ, অর্থাৎ কি না একটা অভিকর্ষজ ত্বরণ এখানে সব সময় কাজ করছে, তাই এই এটা এখন জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ লিখতে পারি। 1 কেজি ভরের বস্তুর ক্ষেত্রে 1 কেজি গুণিত অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি আমরা লিখি, তাহলে 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ যাকে আমরা নিউটন বলি, 9.8 নিউটন বলটা বার করতে পারি অঙ্ক কষে। কিন্তু পরিমাপ করতে গেলে আমাদের কিন্তু কতগুলো পরিবর্তনের সাহায্য নিতে হয়। যেমন এখানে আমার হাত থেকে একটা দড়ির সাহায্যে ঝুলে আছে একটা পাথর। এই পাথরটাতে কি হয়েছে না, এই পাথরটাতে নিচের দিকে এমজি কাজ করছে, আর উপরের দিকে রয়েছে সুতোর টান, যারা পরস্পর পরস্পরকে প্রতমিত করছে। এক্ষেত্রে আমরা আমাদের এই বলটাকে পরিমাপ করব কি করে? এই সমস্যার সমাধান আমাদের মধ্যেই রয়েছে। যে স্প্রিং রয়েছে আমাদের কাছে, যে স্প্রিংগুলো কিনা খুব অদ্ভুত একটা আচরণ করে, অর্থাৎ যদি তাদের মধ্যে একটা বল প্রয়োগ করা যায় তাহলে তারা নাকি সমান দৈর্ঘ্যে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি 100 গ্রাম ভর দিই তাহলে তা যতটা বাড়বে, আবার 200 গ্রাম ভর দিলে ঠিক তার দ্বিগুণ বাড়বে। আমরা একটু পরীক্ষাটা করে দেখি।
এখন আমরা পাটটা দেখব কত হয়েছে। এখানে যে পাটটা রয়েছে সেটা মোটামুটি 27 ঘরে রয়েছে। এই দিকে স্কেলটা বাড়ে, তাই এই দিকে স্কেলটাই আমরা ধরব। এখন আমরা যদি এতে আরো একই পরিমাণ জলের বোতল ঝুলিয়ে দিই, তাহলে দেখলাম সেটা কিন্তু এখন 36 হয়েছে। তাহলে প্রথমে ছিল 27, সেখান থেকে হয়েছে 36। আরো একটা সমপরিমাণ জলের বোতল যদি দিয়ে দিই, তাহলে সেটা 47 হয়েছে। তাহলে 27, 36 আর 47। প্রথম ক্ষেত্রে দেখলাম যখন একটা বোতল দেওয়া ছিল তখন সেটা হয়েছিল 27, তারপরে 2 নম্বরটা দিতে সেটা হয়েছে 36, 3 নম্বরটা দিতে সেটা হয়েছে 47। মানে মোটামুটি একই ভর পরিবর্তনে কাছাকাছি একই রকম পরিবর্তন কিন্তু আমাদের এসেছে। দেখা গেল যে একই ভর পরিবর্তনে কিন্তু আমাদের যে স্প্রিংটা ছিল তার দৈর্ঘ্যটা সমভাবে পরিবর্তিত হয়েছে। এই স্প্রিং তুলার ভেতরে একটা স্প্রিং রয়েছে। এখানে যদি আমরা কোনো ভর বা কোনো বল প্রয়োগ করি, তাহলে কিন্তু স্প্রিংয়ের সমান বলের পরিবর্তনে সমান দৈর্ঘ্যের পরিবর্তনকে কাজে লাগিয়ে আমরা একটা স্কেল তৈরি করতে পারি, তার অংশাঙ্কন করতে পারি। এটাকেই বলা হয় স্প্রিং তুলা, যা আমাদের কোনো ধরনের বল, সেটা ওজনও হতে পারে, সেটা পরিমাপ করতে আমরা ব্যবহার করে থাকি। এখন আরেকটা বলের কথা জানব। আমরা এই যে গাড়িটাকে ঠেলে দিচ্ছিলাম, বল প্রয়োগ করছিলাম, কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী বলা হয়েছে যে এটা অসীম দূরত্ব পর্যন্ত চলতে থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়। কিন্তু বাস্তবে কি তা হয়? দেখি একবার। কিছু দূর গিয়ে এটা থেমে গেল। অর্থাৎ আরেকবার করে দেখাই। বল প্রয়োগ করলাম, কিন্তু কিছু দূর গিয়ে সেটা থেমে গেল। তাহলে কি কোনো বল আমাদের অজ্ঞাতসারে এখানে প্রযুক্ত হচ্ছে? আমরা জানি না এমন কি বল প্রযুক্ত হচ্ছে? এই যে বল, একে বলা হয় ঘর্ষণ বল। এই ঘর্ষণ বল পরিমাপ করার জন্য আমার কাছে একটা ছোট্ট ব্লক রয়েছে কাঠের। এই ব্লকে একটা স্ক্রু লাগানো রয়েছে। আমি স্প্রিং তুলার সাহায্যে এটা এই সানমাইকার উপরে কত বল প্রয়োগ করছে, অর্থাৎ কত ঘর্ষণ বল প্রয়োগ করছে, সেটা পরিমাপ করতে চাইছি। আমরা এটাকে গতিশীল করার চেষ্টা করব এবং এর পাটটা দেখব কি রকম পরিবর্তন হয়। এখনো বল প্রয়োগ করিনি, এবারে ধীরে ধীরে বল প্রয়োগ করছি, কিন্তু গতিশীল হচ্ছে না। বল প্রয়োগ করলাম, এতক্ষণে সেটা গতিশীল হলো। অর্থাৎ এতক্ষণ যত বল আমি প্রয়োগ করেছি, উল্টো দিকেও সমপরিমাণ বল প্রযুক্ত হচ্ছিল। আমি যত বল প্রয়োগ বাড়িয়েছি, উল্টো দিকে ঘর্ষণ বলের মানটাও বাড়ছিল। এক সময় এসে এই ঘর্ষণ বল তার সীমা মানে পৌঁছেছিল, যাকে সীমাস্থ মান বলে। এই সীমাস্থ মানের পরে সে আর স্থির থাকতে পারেনি, তখন সে গতিশীল হয়েছে। এই সীমাস্থ ঘর্ষণ বলের মান আমরা কিন্তু এই স্প্রিং তুলা দ্বারা পরিমাপ করতে পারবো। আরেকবার করে দেখি। বল প্রয়োগ করছি, বল মোটামুটি 1 নিউটন বল প্রযুক্ত হলে এটা এই তলে, অর্থাৎ সানমাইকার তলের মধ্যে গতিশীল হলো।
এখন দেখি যদি তলটাকে আমি পরিবর্তন করি একটা সিরিজ কাগজ দ্বারা। একটা সিরিজ কাগজ রয়েছে, লাগিয়ে দিয়েছি। এই সিরিজ কাগজটার উপরে এটাকে বসিয়ে একটু টানার চেষ্টা করি, দেখি ঘর্ষণ বল বাড়ে কিনা। তলটা অমসৃণ, আরো বেশি করে হয়েছে। এখন বল প্রয়োগ করছি, 1 নিউটন পেরিয়ে গেছে, তবুও কিন্তু গতিশীল হয়নি। 2 নিউটন পেরিয়ে গেল, 3 নিউটন পেরিয়ে গেল, 3 নিউটনের কাছে গিয়ে সেটা গতিশীল হলো। অর্থাৎ কিনা এটা বুঝতে পারলাম এই ঘর্ষণ বলের মান নির্ভর করে দুই মাধ্যমের সংযোগ তলের প্রকৃতির উপর। আর রয়েছে কি না, এই তলের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলও কি একটা কারণ? এটা আমরা দেখি একবার। প্রথমে এই দিকে টানছিলাম যখন, সানমাইকার মধ্যে 1 নিউটন বল প্রয়োগ হয়েছিল। যদি আমি এটাকে ঘুরিয়ে দিই, তাহলেও দেখব এই 1 নিউটন বলের কোনো পরিবর্তন হয়নি। 1 নিউটন বলেই সেটা গতিশীল হয়েছে। অর্থাৎ কি না, স্পর্শতলের ক্ষেত্রফলের উপরে কিন্তু এটা নির্ভর করলো না। তবে কি এর ভরের উপর নির্ভর করে? দেখি, ভর বাড়ালাম, এখন কিন্তু 1 নিউটনের থেকে বেশি বল প্রয়োগ করতে তবে সেটা গতিশীল হলো। আরেকবার দেখায়, 1 নিউটন বলে গতিশীল হচ্ছে না, তার থেকে বেশি বল দিলে তবে সেটা গতিশীল হচ্ছে। তাহলে দেখলাম ঘর্ষণ বল এমন একটা বল যেটা নির্ভর করে দুই মাধ্যমের, অর্থাৎ যারা পরস্পর গতিশীল হতে চাইছে তাদের মাধ্যমের প্রকৃতির উপর এবং ওর ভরের উপর, অর্থাৎ ওজনের উপর। ঘর্ষণ বলের মানটা কতটা বেশি সেটা আমরা একবার দেখে নিই। আমি কি করেছি না, দুটো বই নিয়েছি, দুটো বইয়ের পাতাগুলো পরপর একটার পর একটা সাজিয়ে দিয়েছি, যেমন ছবিতে দেখা যাচ্ছে সেই রকম ভাবে। এবার সেটা প্রকৃতপক্ষে দেখতে এই রকম লাগছে, দেখা যাচ্ছে দুটো বই পরপর লাগিয়ে দিয়েছি। এবার আমার এক বন্ধুকে আসতে বলবো একটু সাহায্য করার জন্য। আমরা এটাতে একটু বল প্রয়োগ করব দুজন দুদিকে, দেখি কি হয়। যথেষ্ট পরিমাণে বল প্রযুক্ত হচ্ছে, কিন্তু এটা খুলছে না। তাহলেই অনুমান করা যাচ্ছে যে এই ঘর্ষণ বলের পরিমাণটা কতটা বেশি। ঘর্ষণ বলের ফলে আমাদের কোনো জিনিসকে টেনে নিয়ে যেতে কষ্ট হয়, আমাদের কোনো জিনিসকে ক্ষয় হয় ঘর্ষণের ফলে। কিন্তু এই ঘর্ষণের ফলেই কিন্তু আমরা স্বচ্ছন্দে হেঁটে চলে বেড়াতে পারি। বরফের উপরে বা কুঁয়োতলায় যে শ্যাওলা পড়ে, সেই জায়গায় যদি আমরা হাঁটার চেষ্টা করি, তাহলে আমাদের অবস্থা এই ছবির মতোই হবে, অর্থাৎ আমরা পিছলে পড়ব। তাহলে ঘর্ষণ বলের প্রয়োজনও আমাদের রয়েছে। এবারে আমরা আরেকটা বলের কথা জানবো, যে যখন আমরা জল তুলতে যাই, যতক্ষণ বালতিটা জলের নিচে থাকে ততক্ষণ কিন্তু আমাদের তুলতে সুবিধে হয়, কিন্তু যখনই সেটা বায়ুর উপরে উঠে আসে, অর্থাৎ জলের উপরে উঠে আসে, তখনই কিন্তু মনে হয় যেন হঠাৎ করে এর ওজনটা বেড়ে গেল, আমাদের তুলতে যেন কষ্ট হচ্ছে। কেন এমন ঘটনা ঘটে আমরা দেখে নেব, কেন এরকম ঘটনাটা ঘটে। আমরা যখন কোনো বস্তুকে জলের মধ্যে ডুবাই, তখন কিনা তার মধ্যে একটা ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয়, অর্থাৎ এটা নিচের দিকে যদি ওজন কাজ করে, অর্থাৎ উলম্বভাবে নিচের দিকে পৃথিবীর কেন্দ্র অভিমুখে যদি ওজন কাজ করে, তাহলে এর বিপরীত অভিমুখে একটা বল কাজ করে, যাকে বলে প্লবতা। এই বলটা আমরা পরিমাপ করব। কিভাবে পরিমাপ করব? আমরা একটা স্প্রিং তুলা নেব, সেই স্প্রিং তুলাতে একটা ভরকে আটকে দেব।
200 গ্রামের বাটখারা, এটাকে আমি একটা বিকারের জলের মধ্যে প্রবেশ করাতে চাইছি। আচ্ছা, এটা একটা 200 গ্রামের বাটখারা এবং এখানে এর পাটটা দেখিয়েছে 200 গ্রাম বলে। এখন বায়ুতে এর ভরটা দেখাচ্ছে, অর্থাৎ ওজনটা দেখাচ্ছে নিচের দিকে 200 গ্রাম গুণিত 980, অর্থাৎ 200 গ্রাম ভার। এটাকে এবার জলের মধ্যে আমি প্রবেশ করিয়ে দেব ধীরে ধীরে। সম্পূর্ণ নিমজ্জিত হলে এখন যে পাট পাওয়া যাচ্ছে সেই পাটটা হচ্ছে 160 গ্রাম, অর্থাৎ এর ওজনটা দাঁড়াচ্ছে 160 গ্রাম ভার। তার মানে নিশ্চয়ই এর ওজনের কিছু একটা পরিবর্তন হয়েছে। প্রথমে দেখাচ্ছিল 200 গ্রাম ভার, এই নিম্নমুখী ডব্লু বলটা, এখন দেখাচ্ছে 160 গ্রাম ভার। তাহলে এই যে 40 গ্রাম বিয়োগ করলে যে 40 গ্রাম ভার এটা কম হলো, এটা কোথায় গেল? নিশ্চয়ই অন্য কোনো দিকে, অর্থাৎ এর বিপরীত অভিমুখে একটা বল ক্রিয়া করেছে, যার জন্য কিন্তু এর এই ওজনটা কম দেখাচ্ছে। এই বলটাকে বলা হচ্ছে প্লবতা বল। এখন যদি কোনো বস্তুর ওজন বেশি হয় প্লবতার থেকে, তাহলে বস্তুটি কি হবে? বস্তুটি নিচের দিকে ডুবে যাবে। যদি এই ডব্লু প্লবতার সমান হয়, তাহলে যেখানে রাখবো সেই জায়গায় সে স্থির থাকবে জলের মধ্যে বা তরলের মধ্যে। ডব্লু যদি কম হয় এফ এর থেকে, তাহলে বস্তুটি ওই জলতলের উপরে ভেসে থাকবে। আমরা একটু দেখে নিই। এখানে তিনটে বস্তু রয়েছে। একটা বস্তু জলের তলায় এই জায়গায় রয়েছে, একটা বস্তু মাঝামাঝি ভেসে রয়েছে, আর একটা বস্তু সম্পূর্ণ ভেসে রয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে এক্ষেত্রে ওজনটা প্লবতার থেকে বেশি, তাই এ ডুবে গেছে একেবারে। এই জায়গায় বস্তুর ভরটা, ওজনটা আর প্লবতাটা প্রায় সমান হয়েছে, তাই ডুবে ভাসছে। আর এখানে প্লবতাটা বেশি হয়েছে, তাই সে কিন্তু সম্পূর্ণভাবে ভেসে আছে। তাহলে এই প্লবতা কাকে বলবো? যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয়, তখন ওই তরল বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, এই বলটিকে বলা হয় প্লবতা। শুধু তরল নয়, যে কোনো প্রবাহী, অর্থাৎ তরল এবং গ্যাসীয় পদার্থ দুটোর মধ্যেই নিমজ্জিত হলে এই ঘটনা ঘটতে দেখা যায়, অর্থাৎ কোনো বস্তুর উপরে একটা ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা প্রযুক্ত হয়। এবার আমরা আসব তরলের ঘনত্ব ও চাপ। চাপ তোমরা আগেই পড়েছ এবং ঘনত্বের সংজ্ঞাও তোমরা জানো, অর্থাৎ একক আয়তনে পদার্থের যে ভর থাকে তাকে বলা হচ্ছে ঘনত্ব। আমরা একটা পরীক্ষা করে দেখব, অর্থাৎ দুটো আমরা বোতল নেব, একটা এ চিহ্নিত বোতল, একটা বি চিহ্নিত বোতল। এ চিহ্নিত বোতলটাতে শুধু জল ভরা আছে, আর বি চিহ্নিত বোতলটাতে আছে লবণ জল। এবার আমরা যদি, এরা একই আয়তনে রয়েছে, যা এই বোতল দুটো সমান আয়তনের, পুরো কানায় কানায় ভর্তি করা রয়েছে,
এখন আমরা এদের ভরটা পরিমাপ করব। অর্থাৎ স্প্রিং তুলার সাহায্যে প্রথমে এ বস্তুটাকে পরিমাপ করতে চাইছি। এটার মান হয়েছে 520, 540 গ্রাম। এবারে আমরা এই বি চিহ্নিত বস্তুটাকে, বোতলটাকে স্প্রিং তুলার সাহায্যে মেপে দেখব। এখন কিন্তু এটা 600 গ্রাম হয়ে গেছে। অর্থাৎ একই আয়তনে ভর দুটো কিন্তু আলাদা হয়েছে, অর্থাৎ ঘনত্বের পরিবর্তন হয়েছে। প্রথম ক্ষেত্রে ভর বাই আয়তন এর অনুপাতটা তাহলে কম হবে জলের ক্ষেত্রে, যাকে বলছি ঘনত্ব। আমাদের পরিমাপ তাই বলল, কারণ আয়তনটা আমাদের নির্দিষ্ট ছিল, শুধু ভরটারই পরিবর্তন হয়েছে। একটা ছিল 540 গ্রাম, আরেকটা হলো 600 গ্রাম। অর্থাৎ একক আয়তনে ভরের পরিবর্তন হয়েছে, ঘনত্বের পরিবর্তন হয়েছে। জলের ঘনত্ব যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে দেখব 1 লিটার জল 1000 ঘন সেমি জলের সমান, 1 কেজি জল 1000 গ্রাম জলের সমান। অতএব লিখতে পারি 1000 ঘন সেমি জলের ভর 1000 গ্রাম, অর্থাৎ 1 ঘন সেমি জলের ভর সমান 1000 গ্রাম বাই 1000 ঘন সেমি। ফলে জলের ঘনত্ব দাঁড়ালো জলের ভর বাই জলের আয়তন, অর্থাৎ 1 গ্রাম পার ঘন সেমি। অর্থাৎ 1 ঘন সেমি জলকে যদি আমরা দিই তাহলে তার ভর কিন্তু 1 গ্রাম হবে। তরলের চাপ ও গভীরতা আমরা আগের ক্লাসে দেখেছি যে একটা বোতলে যদি আমরা পরপর কয়েকটা ছিদ্র করে দিই তাহলে সেটা দিয়ে জল পড়ে, এবং একটা ঘটনা ঘটতেও দেখেছি যে উপরের দিকে জলের চাপ কম হওয়ায় সেটা কিন্তু কাছেই পড়ে যাচ্ছে, আর নিচের চাপ বেশি হওয়ায় দূরের দিকে পড়ছে। অর্থাৎ গভীরতা বাড়ার সাথে সাথে কিন্তু চাপও বেড়েছে। গভীরতা বেড়েছে, চাপ বেড়েছে, সেটা আমরা একটা অন্য পদ্ধতিতেও পরিমাপ করতে পারি, যেটা হলো একটা ইউনলের সাহায্যে। এই ইউনলটার একটা প্রান্ত একটু লম্বা করা আছে, যে প্রান্তটা দিয়ে আমি কিন্তু এখানে যদি ডুবাই, এখন দেখা যাচ্ছে দুটো প্রান্তেই কিন্তু ইউনলের দুটো বাহুতেই জলের উচ্চতা সমান। এখন যদি জলে ডুবিয়ে আমি এর গভীরতা বাড়াই তাহলে দেখব কিন্তু এই জলের চাপের জন্য ধীরে ধীরে লম্বা বাহুটা জলতল নেমে যাচ্ছে, আর ওই দিকের বাহুটার কিন্তু জলতল ধীরে ধীরে উঠছে। আরেকবার করে দেখি। এখন সমান আছে। এবার যদি আমি ধীরে ধীরে জলের মধ্যে ডুবাই, অর্থাৎ গভীরতাটা যদি বাড়ায়, তাহলে কি হবে না একদিকের লম্বা যে বাহুটা রয়েছে সেদিকে চাপ প্রয়োগ হবে এবং ধীরে ধীরে জলটা উপরের দিকে উঠতে থাকবে।
অর্থাৎ গভীরতা যত বাড়ে তরলের চাপও তত বৃদ্ধি পায়। তোমাদের বাড়িতে গৃহ প্রকল্পের জন্য কয়েকটা কাজ বলছি, অবশ্যই তোমরা চেষ্টা করে দেখবে। দুটো পাত্র নেবে, জলের বোতল নেবে, একটা এ একটা বি, একটাতে দেবে জল আর একটাতে দেবে লবণ জল। এবারে দুটোতে একই উচ্চতায় ফুটো করে দাও। দেখবে কোনোটাতে বেশি কোনোটাতে কম দ্রুত বেগে জল বেরিয়ে যাচ্ছে। কোনটাতে এমন ঘটনা ঘটে সেটা অবশ্যই তোমরা লক্ষ্য করবে এবং জানাবে। দ্বিতীয় যে গৃহ প্রকল্পটা দিচ্ছি সেটা হলো, তোমরা এরকমভাবে একটা বোতল, দুটো বোতল একসাথে আটকে দেবে একটা নল দিয়ে। এবার আমার ছবির মতো যেটা রয়েছে সেরকম বিভিন্ন উচ্চতায় দুটো বাহুতে জল নিয়ে দেখবে যে ওরা সমান উচ্চতায় আসতে কত সময় নিচ্ছে। এই গৃহ প্রকল্পটা তোমরা বাড়িতে করবে। 3 নম্বর গৃহ প্রকল্প হলো, অনেকগুলো বোতলকেই তোমরা এই রকম একটা নল দিয়ে যুক্ত করতে পারো পরস্পর, এবং প্রথমটাতে হয়তো একটু জল দিলে, দেখলে বাকিগুলোতে জলের তলে কেমন হয়, উচ্চতা কত দূর যায়, মাঝেরটায় দিলে দেখলে কত দূর যায়, এবং পর্যবেক্ষণটা তোমার খাতায় লিখে রাখো। আজকে এই পর্যন্তই তোমাদের পাঠ্য। আশা করি সকলে ভালো থাকবে।